রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন 1861 থেকে 1901। রবীন্দ্রনাথের ছোটবেলা। বিশিষ্ট বাঙালি কবি ও ব্রাহ্ম দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের প্রথম 4টি দশক 1861 থেকে 1941 ছিল তার শৈল্পিক ও রাজনৈতিক মতাদর্শের বিকাশ পর্ব। পারিবারিক প্রেক্ষাপট: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জোড়াসাঁকোর 6 নম্বর দ্বারকনাথ ঠাকুর লেনের পারিবারিক বাসভবনে। জোড়াসাঁকো ছিল সে যুগে ব্ল্যাক টাউন, বাঙালি অধ্যুষিত নগরাঞ্চল, ইউরোপীয়দের আবাসস্থল। দক্ষিণ কলকাতা ছিল হোয়াইট টাউন নামে পরিচিত। উত্তর কলকাতার চিতপুর রোডের বর্তমান নাম রবীন্দ্র সরণি নিকটে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির আশেপাশের অঞ্চলগুলি সেই সময় ছিল দারিদ্র্যপীড়িত অঞ্চল এবং শহরের কেন্দ্র। রবীন্দ্রনাথের পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। দেবেন্দ্রনাথ ছিলেন তার বন্ধু তথা সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় প্রবর্তিত ব্রাহ্ম ধর্মের প্রধান সংগঠন ও অনুশাসনকর্তা। রামমোহন রায়ের মৃত্যুর পর দেবেন্দ্রনাথই হয়ে ওঠেন ব্রাহ্ম সমাজের কেন্দ্রীয় ব্যক্তিত্ব। তার অনুগামীরা তাকে মহর্ষি অভিধায় ভূষিত করে। আমৃত্যু দেবেন্দ্রনাথ ছিলেন আদি ব্রাহ্ম সমাজের নেতা। অস্পৃশ্যতা প্রথার কারণে কেবল পূর্ববঙ্গের বর্তমান বাংলাদেশ, যশোর, খুলনার পিরালি ব্রাহ্মণ কন্যারাই ঠাকুর পরিবারে বধূ হয়ে আসতেন। শৈশব ও কৈশোর: রবীন্দ্রনাথ ছিলেন তার পিতামাতার পঞ্চদশ সন্তানের মধ্যে চতুর্দশতম। ছেলেবেলায় রবীন্দ্রনাথ সাহিত্য পত্রিকা, সঙ্গীত ও নাট্যানুষ্ঠান পরিবেষ্টিত পরিবেশে প্রতিপালিত হন। জোড়াসাঁকোর ঠাকুর পরিবার ছিল সে যুগের বিদ্যাশাহী ও শিল্পোৎসাহী সমাজে এক বিশিষ্ট স্থানের অধিকারী। রবীন্দ্রনাথের বড়দাদা দ্বিজেন্দ্রনাথ ছিলেন একজন সম্মানীয় দার্শনিক ও কবি। তার মেজদাদা সত্যেন্দ্রনাথ ছিলেন সে যুগের অভিজাত ও শ্বেতাঙ্গ প্রধান ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রথম ভারতীয় সদস্য। নতুন দাদা জ্যোতিরিন্দ্রনাথ ছিলেন একজন প্রতিভাবান সঙ্গীত স্রষ্টা ও নাট্যকার। তার এক দিদি স্বর্ণকুমারী দেবী ছিলেন একজন স্বনামধন্য ঔপন্যাসিক। বালক রবির উপর এদের সকলের প্রভাব ছিল অপরিসীম। জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী দেবী ছিলেন রবীন্দ্রনাথের থেকে সামান্য বড়। তিনি ছিলেন রবীন্দ্রনাথের বন্ধুস্থানীয় এবং তার রচনার এক অনুপ্রেরণা। 1884 সালে কাদম্বরী দেবী আত্মহত্যা করেন। কাদম্বরী দেবীর মৃত্যু বহু বছর রবীন্দ্রনাথের মনকে অশান্ত করে রেখেছিল। রবীন্দ্রনাথের সাহিত্যেও এই মৃত্যু চিরস্থায়ী ছাপ রেখে যায়। জীবনের প্রথম 10 বছরে পিতার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাননি রবীন্দ্রনাথ। এই সময় দেবেন্দ্রনাথ প্রায়শই উত্তর ভারত, ইংল্যান্ড ও অন্যান্য স্থানে পর্যটনে রত থাকতেন। এদিকে রবীন্দ্রনাথ মূলত পারিবারিক গণ্ডিতে আবদ্ধ থাকতেন। একমাত্র স্কুলে যাওয়া ছাড়া অন্য সময় বাড়ির বাইরে বের হওয়া নিষিদ্ধ ছিল। ফলত বাইরের জগৎ ও প্রকৃতির সান্নিধ্য পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন বালক রবীন্দ্রনাথ। ঠাকুরবাড়ির ভৌতিক ও রহস্যময়ী সত্তাটিও রবীন্দ্রনাথকে সন্ত্রস্ত করে রাখত। জীবনের এই পর্বে বাড়ির ভূতদের তত্ত্বাবধানে প্রতিপালিত হন রবীন্দ্রনাথ। তার নিজের ভাষায় এ ছিল এক ভূতরাজতন্ত্র। জানা যায়, এক সময় ছোটদের শান্ত করতে ভূতেরা তাদের মাথা পানীয় জলের বড় বড় পাত্রের মধ্যে চুবিয়ে রাখত। ভূতদের সন্তুষ্ট রাখতে বালক রবীন্দ্রনাথ অল্প আহার করতেন। শ্যাম নামের একটি চাকর তাকে একটি খড়ির রেখার গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখত আর ভয় দেখানোর জন্য রামায়ণের সীতাহরণের উপাখ্যান এবং রক্তপিপাসু ডাকাতদের ভীতিপ্রদ গল্পগুলি শোনাত। রবীন্দ্রনাথের শিক্ষা আরম্ভ হয় দাদা হেমেন্দ্রনাথের হাতে। ছোটবেলায় রবীন্দ্রনাথ শারীরিকভাবে সুস্থ সবল ও বলবান ছিলেন। তিনি গঙ্গায় সাঁতার কাটতেন, পাহাড়ি রাস্তায় হেঁটে বেড়াতেন, এমনকি বাড়িতে জুডো ও কুস্তি অনুশীলন করতেন। বাংলা ভাষায় শারীর স্থান, অঙ্কন, ইংরেজি ভাষা, ভূগোল, ইতিহাস, সাহিত্য, গণিত ও সংস্কৃত চর্চা করতেন গৃহে ও বিদ্যালয়ে। অবশ্য বিদ্যালয়ের ধরাবাঁধা শিক্ষা ব্যবস্থা তাকে আকৃষ্ট করে রাখতে পারেনি। নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, ওরিয়েন্টাল সেমিনারি ও শেষে
সেন্ট জেভিয়ার্স স্কুলে কিছুকাল পড়াশোনার পর তিনি অবশেষে বিদ্যালয়ে যেতে অস্বীকার করেন। বিদ্যালয়ের নিষ্প্রাণ শিক্ষা ব্যবস্থা পরবর্তীকালেও তার দ্বারা সমালোচিত হয়েছিল। 8 বছর বয়সে রবীন্দ্রনাথের কাব্য রচনা শুরু করেন। তার এক দাদা তাকে এই কবিতাগুলি বাড়ির অন্য সকলকে পড়ে শোনাতে বলতেন। রবীন্দ্রনাথের এক শ্রোতা ছিলেন জনৈক ব্রাহ্ম জাতীয়তাবাদী সংবাদপত্র সম্পাদক ও হিন্দু মেলা সংগঠক। 11 বছর বয়সে রবীন্দ্রনাথের উপনয়ন দীক্ষানুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণ্য সংস্কার অনুযায়ী মস্তক মুন্ডন করে উপবৃত ধারণ করেন রবীন্দ্রনাথ। এরপর 1873 সালের 14 ফেব্রুয়ারি পিতার সঙ্গে কয়েক মাসের জন্য কলকাতার বাইরে যাওয়ার সুযোগ হয় তার। প্রথমে তারা যান শান্তিনিকেতনের পারিবারিক এস্টেটে। 1863 সালে এখানকার আম্র কুঞ্জ ও উদ্যান মধ্যে দেবেন্দ্রনাথ একটি 2 কামরার গৃহ নির্মাণ করেছিলেন। প্রকৃতির সান্নিধ্যে এই দিনগুলি সম্পর্কে পরে রবীন্দ্রনাথ লিখেছিলেন, যাহা দেখিলাম না তাহার খেদ মিটিতে বিলম্ব হইল না, যাহা দেখিলাম তাহাই আমার পক্ষে যথেষ্ট হইল। এখানে চাকরদের শাসন ছিল না। প্রান্তর লক্ষ্মী দিক চক্রবালে একটি মাত্র নীল রেখার গণ্ডি আঁকিয়া রাখিয়েছিলেন, তাহাতে আমার অবাধ সঞ্চরণের কোনো ব্যাঘাত করিত না। তারা কয়েক সপ্তাহ সেখানে অতিবাহিত করে অমৃতসরে আসেন। সেখানে হরমন্দির সাহিবের নিকট অবস্থান করে তারা একটি শিখ গুরুদুয়ারে প্রার্থনা করেন। এই সময় রবীন্দ্রনাথ পাঠ করেন ইংরেজি ও সংস্কৃত গ্রন্থাবলী। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন প্রমুখ ব্যক্তিবর্গের জীবনী এবং এডওয়ার্ড গিবন রচিত দ্য হিস্ট্রি অব দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ার। এপ্রিল মাসের মাঝামাঝি সপুত্র দেবেন্দ্রনাথ যাত্রা করেন হিমালয়ের শৈল শহর ডালহৌসির, বর্তমানে হিমাচল প্রদেশ রাজ্যে জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ সীমান্তের নিকটে অবস্থিত উদ্দেশ্যে। ডালহৌসিতে 2300 মিটার উচ্চতায় বকরোটা পাহাড় চূড়ার একটি বাংলোতে অবস্থান করেন তারা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হন রবীন্দ্রনাথ, কিন্তু ছেদ পড়ে না পাঠা ভাষ্যেও। হিম শীতল অতি প্রত্যুষে উঠে সংস্কৃত পড়তে বসতেন তিনি। দুপুরে মাধ্যাহ্ন ভোজের ছুটি পেতেন, তারপর আবার চলত পড়া। অবশ্য পড়তে পড়তে প্রায়শই ঘুমিয়ে পড়তেন রবীন্দ্রনাথ। 2 মাস ডালহৌসিতে কাটিয়ে পিতার সঙ্গে কলকাতায় ফিরে আসেন তিনি। ইংল্যান্ডে শিক্ষা। 1878 সালে অক্টোবর মাসের প্রথম দিকে ব্যারিস্টার হওয়ার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ পাড়ি দেন ইংল্যান্ডে। প্রথম দিকে তিনি ব্রাইটন ও হোভের মেদিনা জেলায় ঠাকুর পরিবারের একটি বাড়িতে অবস্থান করেন। এখানে তিনি একটি স্কুলে পড়াশোনা করেছিলেন। 1877 সালে সত্যেন্দ্রনাথ ঠাকুরের পুত্র সুরেন্দ্রনাথ ও কন্যা ইন্দিরাকে তাদের মায়ের সঙ্গে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয় রবীন্দ্রনাথের সঙ্গে থাকার উদ্দেশ্যে। 1878 সালে বড়দিনটি পরিবারের লোকজনের সঙ্গে কাটানোর পর রবীন্দ্রনাথ দাদার এক বন্ধুর সঙ্গে চলে আসেন লন্ডনে। তার আত্মীয়দের ধারণা ছিল লন্ডনে থাকলেই পড়াশোনায় অধিক মনোযোগ দিতে পারবেন তিনি। সেখানে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ভর্তি হন তিনি। যদিও কোনো ডিগ্রি না নিয়েই 1 বছরের মধ্যে দেশে ফিরে আসেন রবীন্দ্রনাথ। তবে এই বিলেতবাসের সময় ইংরেজ সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে একটি সুস্পষ্টতা ধারণ পেয়েছিলেন তিনি, যা পরবর্তীকালে তার সাহিত্য, সঙ্গীত ও নাটকে গভীর প্রভাব বিস্তার করে। যদিও রবীন্দ্রনাথ ইংরেজদের কঠোর নিয়মানুবর্তিতা বা পারিবারিক রক্ষণশীল ধর্মমত কোনোটিকেই নিজের জীবন বা সৃষ্টিকর্মের মধ্যে সাগ্রহে গ্রহণ করেননি, বরং বেছে নিয়েছিলেন এবং এই 2 জগতের কিছু শ্রেষ্ঠ অভিজ্ঞতাকেই। শিলাইদহ। 1890 সালে রবীন্দ্রনাথ শিলাইদহ পারিবারিক জমিদারির তত্ত্বাবধানে শুরু করেন। বর্তমানে এই অঞ্চলটি বাংলাদেশের কুষ্টিয়া জেলার অন্তর্গত। 1898 সালে তার স্ত্রী ও সন্তানেরাও চলে আসেন শিলাইদহে। জমিদার বাবু নামে পরিচিত রবীন্দ্রনাথ এই সময় পারিবারিক বিলাসবহুল ঢাকায় বজরা পদ্মায় চড়ে সমগ্র জমিদারি তদারকি করে বেড়ান। প্রজাবর্গের
মধ্যে খাজনা আদায় ও তাদের আশীর্বাদ প্রার্থনা করে তাদের সঙ্গে অবাধে মেলামেশা করেন রবীন্দ্রনাথ। সেই জন্যে গ্রামবাসীরাও তার সম্মানে ভোজসভার আয়োজন করতেন। এই দশকটিতে রবীন্দ্রনাথ রচনা করেন বহু গ্রন্থ এবং বাংলা সাহিত্যে প্রবর্তন করেন এক নতুন ধারার ছোট গল্প। 1891 সাল থেকে 1901 সালের মধ্যে তিনি 59টি ছোট গল্প লিখেছিলেন। এই সব গল্পের উপাদান তিনি সংগ্রহ করেছিলেন সাধারণ বাঙালির জীবনের নানা শ্লেষাত্মক উপাদান ও আবেগ থেকে। সোনার তরী, চিত্রা ও কথা ও কাহিনী কাব্যগ্রন্থগুলি এই সময় রচনা। এছাড়াও একাধিক উপন্যাস, নাটক ও প্রবন্ধ রচনা করেছিলেন এই সময়। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।